বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কাল শঙ্কা থাকলেও অনিয়ম ঠেকাতে প্রস্তুত সাধারণ মানুষ। ব্যর্থ হলে দাঁড়াতে হবে ইতিহাসের কাঠগড়ায় বলছেন বিশ্লেষকরা। যদি আমরা দেখি যে কোনোভাবে নির্বাচনটা কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি, সেটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। নির্বাচন কমিশন আমরা অবশ্যই প্রত্যাশা করব যে তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে। আজ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট। সকাল থেকেই প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ শুরু। ভোট নির্বিঘ্ন রাখতে সড়ক মহাসড়কের টহল, শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাপ করে ভোট কেন্দ্র দখল করলে কেন্দ্রের নির্বাচন বন্ধের হুঁশিয়ারি আইজিপির। এবং ভোট উৎসব ঘিরে লম্বা ছুটিতে আজও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। অতিরিক্ত ভাড়া আর বাস সংকটে ভোগান্তি। স্বাগত আপনার রায়ে। পুরো আয়োজনে সঙ্গে আছি আমি শরীফ রওশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল। দীর্ঘ ১.৫ দশক ভোট বঞ্চিত ভোটারেরা ব্যালট বিপ্লব ঘটাতে মুখিয়ে আছেন। নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা প্রকাশ করলেও ভোট ডাকাতি ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলছেন ভোটাররা। বিপুল প্রত্যাশা নিয়ে হতে যাওয়া ভোটের এই ফলাফল যাই হোক, দলগুলো ফল মেনে না নিলে নতুন করে সংকট তৈরি হবে বলে মত বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন জওয়াদ মাহমুদ। ভোট উৎসবের যে আমেজ পুরো দেশকে ছুঁয়েছে, সেই আমেজ এসে হানা দিয়েছে মুন্সিগঞ্জের চর নুরু বয়াতির কাছে। ভোট উৎসবে সামিল হতে শুধু বয়াতিই নয়, বৃহস্পতিবার ভোরের অপেক্ষায় পুরো চরের মানুষ। আনন্দ ফুর্তির উপরে যাব, টলার আইব, টলারে এই এলাকার লোকজন যত সব বইরা লইয়া হাসে যাব। আবারও হইলে ভোট দিয়া পর আবার টলার দিয়ে দিয়ে দিব। ভোট দিতে যায় মানুষের আনন্দ লাগে, পুরা ঈদের মতো নাই। কত মানুষ দলে দলে মানুষ যায়। ধরেন আমরা পাঞ্জাবি পরমু, পায়জামা পরমু, মুখ টুক সেপ সেপ করমু, পাকবো সুন্দরভাবে যাবো নির্বাচনে ভোট দেবো যাইয়া। গেল 3টি নির্বাচনে আওয়ামী লীগ ভোটের অধিকার কেড়ে নিয়েছিল যে মানুষগুলোর, সেসব মানুষেরা নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে ব্যালটের মধ্য দিয়ে। তাই কেন্দ্রে যাবার প্রস্তুতিও নিচ্ছে আগেভাগে। প্রস্তুতি নিচ্ছে ফসলি জমি থেকে পাঠশালা। নির্বাচনের জন্য সবার আগ্রহ আছে, ভোট দিতে যাবে, এখন এরকম প্রিপারেশন সবাই নিতেছে। একদিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নানা কারণে এই নির্বাচনকে বাংলাদেশের আগামীর পথ নির্ধারণের মুহূর্ত হিসাবে বিবেচনা করা হচ্ছে। নির্বাচন এদেশের মানুষের কাছে একটি উৎসবের বিষয় হলেও বিগত 15.5 বছরে নির্বাচনের উৎসব বঞ্চিত মানুষেরা একটি অনাগত বাংলাদেশ নির্মাণের জন্য মুখিয়ে আছে। কাম তো সবসময় করবো, একদিন যাইবো যা যার প্রার্থীর ভোট দেওয়ার লিগেই। 17 বছর এই সুযোগটা কিন্তু আমরা পাই নাই, এনে আমরা পাইছি, এনে আমরা যামই। খালি এনে যাবো না, দুটা নদী পার হইয়া যাবো। যারা আমার ফ্যামিলির লোক আছে, আমার গ্রামবাসীর লোক আছে, তাগুলো লগে যাবো, তাগুলো লগে টলার ভাড়া করে যাবো। মুখিয়ে থাকলেও ভোট নিয়ে শঙ্কাও আছে অনেকের। তবে আগের মতো কেউ ব্যালট ছিনতাই করতে আসলে প্রতিরোধের কথাও বলছেন ভোটাররা। সাধারণ মানুষের উপর কোনো জুলুম আসলে এবং কেন্দ্রে যদি কোনো গন্ডগোল করে প্রতিরোধ করবে ইনশাল্লাহ। সচেতন থাকতে হবে যেন কেউ এই ধরনের কাজ না করতে পারে, ভোট কেন্দ্রে এই সমস্ত কোনো কাজ যেন না করতে পারে। বাস এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর বাকি যদি সমস্যা হয়, এর জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে। ভোট নিয়ে মানুষের বিপুল আগ্রহের বিপরীতে নানা শঙ্কার কথাও জানাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান। তার মত, ফলাফল যাই হোক, দলগুলো যদি সেটি মেনে না নেয় তাহলে নতুন করে সংকট তৈরি হবে। এই দুই দলই বলছে যে সরকার এবং ইসি অন্য পক্ষে আছে, কেমন? তা এই ধরনের যখন বিতর্ক তারা আগেই সৃষ্টি করতে আরম্ভ করেছেন, এখন দেখতে হবে যে নির্বাচনের পরে তারা কি ব্যবহার করবেন। যে তারা দুই দলই তখন ফলাফলটাকে তারা যদি মেনে নেন এবং যদি বলেন তারা যে হ্যাঁ নির্বাচন সঠিক হয়েছে, তাহলে আমার মনে হয় যে মানুষের মনে একটা আস্থা হবে।
12ই ফেব্রুয়ারি এই ভোটকে ইতিহাসের সন্ধিক্ষণে বলছেন বিশ্লেষকরা। ভোটারদের উৎসবের আমেজ বাংলাদেশকে পথ দেখাবে বলেও মত তাদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। নানা চড়াই উতরাই পেরিয়ে একটি উৎসবমুখর ভোটের জন্য প্রস্তুত 56,000 বর্গ মাইলের লাল সবুজ বাংলাদেশ। এবারে নির্বাচনে মানুষের ভোটের অধিকার কেড়ে নিলে বর্তমান প্রজন্মের কাছে কঠোরভাবে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবাইকে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, অতীতের সব নির্বাচন কমিশনারদের পরিণতি থেকে শিক্ষা না নিলে এই কমিশনকেও ইতিহাসের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। বাকিটা জানাচ্ছেন বেলায়েত হোসেন। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। নিজের পরিচালিত নির্বাচনকে বিতর্কিত আখ্যা দিয়ে তিনি যখন নির্বাচন কমিশন চত্বর ত্যাগ করছিলেন, তখনই জনতার ধাওয়ার মুখে পড়েন সাবেক জাদ্রেল আমলা কাজী হাবিবুল আওয়াল। 24 সালের আমিডামি নির্বাচনের দায় মাথায় নিয়ে পরবর্তীতে গ্রেফতারও হতে হয় তাকে। এমনকি আদালতে ভারসাম্য হারিয়ে তিনি বলেছিলেন, আমাকে একটা রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলুন। আরেক প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সাথে ঘটা এই দৃশ্যটিও ব্যাপক আলোচনার তৈরি করে। 2018 সালের রাতের ভোটের দায় নিয়ে তিনিও এখন কারাগারে। 14 সালের একতরফা নির্বাচনের আয়োজক কাজী রকিবউদ্দিন আহমদ এখন কোথায় কিভাবে আছেন তা জানেনই না তার পরিচিত জনেরা। বিগত 3টি বিতর্কিত নির্বাচন, 3 মেয়াদের নির্বাচন কমিশন এবং 3 জন প্রধান নির্বাচন কমিশনার, এর মধ্যে 2জনই এখন অন্ধকার কারাগারে। এই পরিণতির কথা বারবার মনে করিয়ে দেয় ইতিহাসের কাঠগড়ায় একদিন সবাইকে দাঁড়াতে হয়। কিন্তু এই বাস্তবতা কতটা মাথায় রাখছে বর্তমানের দায়িত্বরতরা, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। দেশের 18 কোটি মানুষ মুখিয়ে আছেন, তাকিয়ে আছেন এই নির্বাচন কমিশনের দিকে। কতটা নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকা পালনের মাধ্যমে জাতিকে একটি স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উৎসব উপহার দিবেন তারা। এই রাষ্ট্রচিন্তকের মতে, অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে সংকট আরও ঘনীভূত হবে, যার দায় কাঁধে নিয়ে আবারও দাঁড়াতে হবে ইতিহাসের কাঠগড়ায়। যাদের কমিশনার করা হয় বা প্রধান নির্বাচন কমিশনার যারা হন, তাদের কিন্তু অনেক ভালো ট্র্যাক রেকর্ড থাকে। তারা গুরুত্বপূর্ণ হয়তো রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন বা সরকারি দায়িত্বে ছিলেন, কিংবা নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, বিশিষ্ট ব্যক্তি ছিলেন, বিচারের সঙ্গে যুক্ত ছিলেন। এমন ব্যক্তিরা তো তাদের প্রত্যাশিত ভূমিকা পালন করবেন, এটাই আমরা সবসময় মনে করি। কিন্তু সেটা ঘটেনি। এমন পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যেখানে কারচুপি নামক বিষয়ের কোনো অস্তিত্ব থাকবার কথা না, যেখানে আইন শৃঙ্খলা একটা বড় ধরনের বিষয়। সেখানে নির্বাচন কমিশন আমরা অবশ্যই প্রত্যাশা করব যে তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবেন। চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা ফুঁসে উঠেছিল বৈষম্য বিরোধী এক মহা লড়াইয়ে, যার মূলেই ছিল ভোটাধিকার হরণের দীর্ঘ বঞ্চনার ইতিহাস। বিশ্লেষকরা বলছেন, আবারও যদি মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করে কেউ, তাও রুখে দিবে এই প্রজন্ম। জুলাইয়ের মতো এরকম একটা রক্তক্ষয়ী আন্দোলনের পর যদি আমরা দেখি যে কোনোভাবে নির্বাচনটা কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি, সেটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং হতাশাজনক হবে। বর্তমান যে প্রজন্ম রয়েছে, সেই প্রজন্ম কিন্তু অনেক বেশি ওয়াকিবহাল এবং তারা তাদের অধিকার এবং পছন্দকে বেছে নেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, তাদের সক্ষমতা রয়েছে, এবং দেখা যাবে যে এ নিয়ে অসন্তোষ তৈরি হবে এবং বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সুযোগ রয়েছে। 13.25 কোটি ভোটারের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে 50টি রাজনৈতিক দল। 273 জন স্বতন্ত্র সহ মোট 2048 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে 299টি সংসদীয় আসনে। ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত 7,85,225 জন কর্মকর্তা। র্যাব, পুলিশ, আনসার, কোস্ট গার্ড সহ সারা দেশে নির্বাচনের মাঠে মোতায়েন রয়েছে প্রায় 9,15,780 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে শুধু সেনাবাহিনীর সদস্যের সংখ্যাই 1,03,000। বিশ্লেষকদের মতে, ভোটের সকল প্রস্তুতির উপর আস্থা রাখা যাবে, তবে তা নির্ভর করছে কমিশনের নিরপেক্ষ ও
শক্তিশালী ভূমিকার উপর। যদি সে মনে করে যে তাকে কেউ হস্তক্ষেপ করছে, সেটা সরকার পক্ষ হোক, রাষ্ট্রপক্ষ হোক, কোনো বাহিনী হোক, যে কোনো ধরনের কোনো দিক থেকে হোক না কেন, তাকে সরাসরি বলতে হবে, জনগণের কাছে সেটা জানাতে হবে, গণমাধ্যমের কাছে জানাতে হবে। আমাদের সঠিক একটা ভূমিকা পালন করতে হবে যাতে কোনোভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় এবং সবাই যাতে সুন্দরভাবে ভোট দিতে পারেন। তারা বলছেন এই ভোটে যেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ হয়, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ যে আমরা নির্মাণ করতে যাচ্ছি। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম। এখান থেকেই প্রিজাইডিং অফিসাররা আসন অনুযায়ী মালামাল সংগ্রহ করবে, সে খবর রাখছেন আমাদের সহকর্মীরা। শুরুতে ঢাকা ৮ আসনের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তানজিলা খান মিম। মিম, জানাবেন নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম কি কেন্দ্রগুলোতে শুরু হয়েছে কিনা, কেন্দ্রের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? রওশন, ভোটের যে একদম উৎসব, সে উৎসব জমজমাট হয়ে গিয়েছে মাঠ পর্যায়ে। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রটিতে আছি, ঢাকা ৮ আসনের এইটি কেন্দ্র, এবং এখানে আনসার বাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে, অর্থাৎ নিরাপত্তা বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারা সর্বোচ্চ নিরাপত্তা জোরদারে কিন্তু সকাল থেকে এসেই দেখেছে এখানে ব্যস্ত সময় পার করছেন। যদিও এখানে বাহিরের কোনো মানুষ এখনো প্রবেশ করতে পারছে না বা প্রবেশ করতে পারবে না, সেই রকম নিষেধাজ্ঞা কিন্তু রয়েছে। এবং আপনি জিজ্ঞেস করছিলেন যে নির্বাচনের যে সরঞ্জামাদি, ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জাম রয়েছে সেগুলো এসে পৌঁছেছে কিনা, সেগুলো কিন্তু গতকালই নির্বাচন কমিশন থেকে এই ঢাকা ৮ আসনের এই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রটিতে এসে পৌঁছেছে, এবং এখান থেকে কিন্তু ঢাকা ৮ আসনের অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার এসে সেই সরঞ্জামগুলো নিয়ে তারপর অন্যান্য কেন্দ্র সেগুলো বিতরণ করবে। এবং এই ঢাকা ৮ আসনের মোট ১০৮টি কেন্দ্র রয়েছে, আর এখানে ভোটার সংখ্যা রয়েছে ২,৬৬,০০০-এরও বেশি। তো এই ২,৬৬,০০০-এরও বেশি ভোটারদের জন্য কিন্তু ১০৮টি কেন্দ্রে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ব্যালট বাক্স সহ অন্যান্য যে সরঞ্জামগুলো প্রয়োজন সেগুলো প্রিজাইডিং অফিসাররা নিয়ে সেগুলো সেই কেন্দ্রে আজকের মধ্যেই কিন্তু একদম বিতরণ করে সব যে কার্যক্রম প্রস্তুতি সবকিছুই আজকের মধ্যে শেষ করা হবে। কারণ রাত পোহালেই তো আগামীকাল সকাল 7:30 থেকে যেই নির্বাচনের জন্য আসলে সারা দেশের মানুষ মুখিয়ে আছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বলছিলাম শুরুতে যে ভোট আসলে একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে, কারণ সাধারণ মানুষের সঙ্গে আমরা এই মাঠ পর্যায়ে যতদিন ছিলাম নির্বাচনের প্রচারণায় যখন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে একটি গণ অভ্যুত্থানের পরে যখন একটি নির্বাচন হচ্ছে, এই ভোটাধিকার, নাগরিক যেই অধিকার, সেই অধিকার থেকে এতদিন দেশের মানুষ বঞ্চিত ছিল। তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেননি, ভোট দিতে পারেননি, ভোট চুরির মতো ঘটনা হয়েছে। সেই জায়গাগুলো থেকে আসলে তারা চান এবার একটি নির্বিঘ্নে সুষ্ঠু ভোট হোক এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে যে যার পছন্দ মতো নাগরিক অধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে। রওশন, এই ছিল এখন পর্যন্ত ঢাকা ৮ আসন থেকে আমার কাছে সবশেষ। দর্শক, আমরা নির্বাচনী সরঞ্জাম বিতরণে আরও খবর জানতে চাই। ঢাকা ৬ আসনের সূত্রাপুর সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রেও চলছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ এবং সংগ্রহ কার্যক্রম। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন যে এরই মধ্যে তো কার্যক্রম শুরু হয়েছে এই সরঞ্জাম বিতরণ, পরিস্থিতি কেমন দেখছেন, কেন্দ্রের প্রস্তুতি কেমন দেখছেন? রোশন, ৯টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এখানে কিন্তু সরঞ্জাম বিতরণ সংগ্রহ কার্যক্রমটা এখনো শুরু হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে বলে কিন্তু যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা বলছেন। আমরা এখানে যে চিত্রটি দেখছি নির্বাচনের ঢাকা ৬ আসনের যে এই সেন্ট্রাল উইমেন্স কলেজে মোট ১০০টি কেন্দ্র রয়েছে। ঢাকা ৬ আসনে যে ১০০টি ভোট কেন্দ্র রয়েছে সেই ১০০টি ভোট কেন্দ্রের সরঞ্জামগুলো এখান থেকে সংগ্রহ করা হবে। এবং আমরা দেখছি যে তার আগে থেকে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের সদস্যরা থেকে শুরু করে আনসার ভিটিপির যারা রয়েছেন তারাও কিন্তু এখানে সকাল থেকেই অবস্থান করছেন গেটের বাইরে, এবং তারা কিছুক্ষণের মধ্যে তাদেরকে
এই কলেজের গেট খুলে দেওয়া হবে এবং তারপরে বিভিন্ন প্রিজাইডিং অফিসাররা বিভিন্ন কেন্দ্র থেকে এসে এখানে তাদের যে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করবে। একটু বলে রাখি যে ঢাকা 6 আসনে আমি বলেছি যে 100টি এখানে মোট কেন্দ্র রয়েছে। এখানে ভোটার সংখ্যা আছে 2,89,000 এখানে ভোটার, এবং আমরা জানি যে এখানে 8 জন প্রার্থীও রয়েছেন। আমি আরেকটু যদি ঢাকা 6 আসন সম্পর্কে একটু বলি যে এটি মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 34, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45 এবং 46 নম্বর যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো মিলিয়ে মূলত ঢাকা 6 আসনটি গঠিত। এবং আমরা দেখছি যে এই যে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে, ব্যালট বাক্স থেকে শুরু করে যা যা রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য কিন্তু এখানে আগে থেকেই আমরা দেখছি যে রাত জুড়েই কিন্তু এখানে পুলিশের সদস্যরা সেগুলো তারা পাহারা দিয়েছেন, এবং এখানে আমরা দেখছি যাতে করে নিরাপত্তার সঙ্গে নির্বাচনী সরঞ্জামগুলো বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়, সেই ব্যবস্থা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখছি। সে ধরনের নিরাপত্তা জোরদার কিন্তু এখানে ইতিমধ্যে করা হয়েছে। তো রৌশন, এই ছিল সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে আমার কাছে সবশেষ তথ্য। নির্বাচনী সরঞ্জাম সরবরাহের মধ্যে শুরু হয়ে গেছে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামে চলছে নির্বাচন আয়োজনের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রশাসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণের পাশাপাশি এজেন্টদের প্রস্তুতি, ক্যাম্পে ভোটার স্লিপ বিতরণের কাজও চলছে সমানতালে। প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। সেখানকার আরও বিস্তারিত খবর জানাতে চট্টগ্রাম থেকে হোসাইন জিয়াদ, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ এবং আছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের সামনে থেকে সোহেল রানাও। তবে শুরুতেই জিয়াদের কাছে জানতে চাই, চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। রোশন, মূলত চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে প্রায় 66 লাখ ভোটার রাত পোহানোর অপেক্ষায় আছেন, এবং আগামী এই যে বাকি যে সময়টা 24 ঘন্টার যে সময়, সেটি আসলে একটি টানটান উত্তেজনার সময়, সর্বশেষ প্রস্তুতির সময়। ফলে যারা আছেন একেবারে প্রার্থী থেকে শুরু করে ভোটার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চট্টগ্রামের 1965টি ভোট কেন্দ্রে এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যার জন্য প্রায় 43,000 পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ 43,000 ভোট গ্রহণ কর্মকর্তা কর্মচারী কাজ করবেন। আমরা এখন যেখানে আছি সেটি নগরীর আউটার স্টেডিয়াম। এখান থেকে নগরীর যেই মূলত 3টি আসন, সেই 3টি আসনের ভোটের যে সরঞ্জাম সেটি বিতরণের কাজ চলছে, এবং কিছুক্ষণ পরেই যারা আছেন বাইরে বেশ কিছু গাড়ি আমরা দেখছি অপেক্ষায় আছে এই ভোটের যে সরঞ্জাম, প্রায় 50টির মতো ভোটের সরঞ্জাম, ব্যালট পেপার, ব্যালট বক্স সহ মিলে এই সরঞ্জামগুলো সেই গাড়িতে তুলে যার যার কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ আজকের মধ্যেই কিন্তু কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে। পাশাপাশি চট্টগ্রামের যেই উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে ইতিমধ্যে ভোটের যে সরঞ্জাম সেটি বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে। আর চট্টগ্রাম নগরীর মধ্যে যে 3টি আসন সেটির জন্য আউটার স্টেডিয়াম, চট্টগ্রাম বন্দর যে স্টেডিয়াম, সেই দুই জায়গা থেকে মূলত ভোটের সরঞ্জাম বিতরণের প্রক্রিয়া চলছে। আর চট্টগ্রামে মূলত এই 16টি সংসদীয় আসনে সিএমপির মধ্যে পড়েছে 660টি এর মধ্যে প্রায় 1491টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ হিসাবে ধরে নিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সেই হিসাবে প্রায় 40,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই জায়গাগুলোতে মোতায়েন থাকবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও। মূলত এবার নতুন ভোটার যারা রয়েছেন তাদের মধ্যে আগ্রহ উদ্দীপনার অনেক বেশি, এবং শেষ মুহূর্তে সমীকরণ চলছে নিজের দলের ভোট টানার পাশাপাশি সাধারণ মানুষের ভোট, কিংবা যেসব দল নির্বাচনে দাঁড়ায়নি তাদের সমর্থকদের ভোট কারা পাবেন সেই হিসাব আসলে চলছে। ভোটের সমীকরণে সেটি আসলে বড় প্রভাব ফেলবে বলে সবাই মনে করছেন। রোশন, এবার আমরা টাঙ্গাইলের পরিস্থিতি জানতে চাই। কাউসার, জানাবেন যে নির্বাচনী যে সরঞ্জাম সেটা কখন বিতরণ শুরু হবে, আর ভোটের প্রস্তুতি কেমন ভোট কেন্দ্রগুলোর? রওশন, আমি আছি টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ। এখান থেকেই কিছুক্ষণের পরেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে। আমি লক্ষ্য করেছি যে নির্বাচনের যে সমস্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন, বিভিন্ন বিশেষ করে আনসার ও পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা এখানে আসতে শুরু করেছেন। আমার পিছনে যে যানবাহনগুলো দেখেছেন সেই যানবাহনগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে যাবে, এমনটি জানিয়েছে সদর উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি। আর এছাড়াও টাঙ্গাইলের সদরের 130টি কেন্দ্র সহ জেলার
1063টি কেন্দ্রে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আমরা জানতে পেরেছি যে এই টাঙ্গাইলের 8টি আসন 12টি উপজেলায় 25 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এছাড়াও 8টি সংসদীয় আসনে 8 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। আর এছাড়াও গোয়েন্দা ইউনিটের তৎপরতা চালানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে টাঙ্গাইলের 160টি ভোট কেন্দ্র তারা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন, সেই জন্য সে সমস্ত কেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিভিন্ন গোয়েন্দা ইউনিটের তৎপরতা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে টাঙ্গাইলের জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের যারা দায়িত্বে রয়েছেন তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আমি দেখেছি যে ইতিপূর্বে যে সমস্ত টাঙ্গাইল শহরে যানবাহন চলাচল করেছে, বিশেষ করে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনগুলো প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি করে যাকে এবং যে যানবাহনটিকে সন্দেহ হয়েছে তাকে এই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। সব মিলিয়ে টাঙ্গাইলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ চলছে। আর আমি লক্ষ্য করেছি যে আনসারের যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা এই উপজেলা পরিষদে আসতে শুরু করেছে। তারা আসলে তারা এবং সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা যিনি আছেন তার হাতে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিবে নির্বাচন কমিশন। এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রত্যেকটি কেন্দ্র, জেলার 1063টি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে টাঙ্গাইলে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। আর এছাড়াও আমরা দেখেছি যে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত টাঙ্গাইলে বড় ধরনের দুর্ঘটনার সংবাদ আমরা এখনো পাইনি। সেটি পেলে এখন টেলিভিশনের দর্শকদের জানানো হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সোহেল, আপনার কাছে জানতে চাই, দিনাজপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম কখন থেকে শুরু হবে এবং ভোট কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু প্রস্তুত? রোশন, দিনাজপুর 6 আসনের প্রায় 5.5 লাখেরও বেশি ভোটার উন্মুখ হয়ে রয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করবার জন্য। সেই প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে এবং যে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ সেখানে টহল জোরদার করা হয়েছে। যৌথ বাহিনীর যে টহল, সেই টহল কিন্তু জোরদার করা হয়েছে। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি সেটি দিনাজপুর 6 আসনের যে 4টি উপজেলা রয়েছে, 4টি উপজেলার মধ্যে হাকিমপুর উপজেলা, সেই হাকিমপুর উপজেলায় রয়েছে এবং হাকিমপুর উপজেলায় এই মুহূর্তে চলছে যারা আনসার, পুলিশ এবং অন্যান্য বাহিনী রয়েছে তাদেরকে ব্রিফ করছেন প্রশাসন সহকারী রিটার্নিং কর্মকর্তা। তার ব্রিফের পরেই কিন্তু এখানকার যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তাদের কাছে কিন্তু ভোটের যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু বিতরণ করা হবে এবং তার পরপর কিন্তু এই প্রিজাইডিং কর্মকর্তা এবং যারা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবেন তারা কিন্তু এই সরঞ্জামগুলো নিয়ে তারা ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন। এবং এখন পর্যন্ত যেটি আমরা প্রশাসনের পক্ষ থেকে জেনেছি যে ভোট কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেহেতু এটি সীমান্তবর্তী একটি আসন, ফলে কিন্তু এখানে বিজিবি, র্যাব এবং পুলিশ, আনসার সহ একটি যৌথ বাহিনীর টিম কিন্তু সার্বক্ষণিক তারা টহল দিচ্ছে যাতে করে নির্বিঘ্নে ভোটাররা তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই জন্য কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে যেটি জেনেছি যে এই 6 আসনে 199টি কেন্দ্রে আগামীকাল সকাল 7:30 থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হবে এবং সেই ভোট গ্রহণের যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এখন শুধু হস্তান্তর হবে ব্যালট পেপার, ব্যালট বাক্স থেকে শুরু করে যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো বিতরণ করা হবে কিছুক্ষণের মধ্যে। সেই বিতরণের পরপরই কিন্তু ভোটের যে আনুষ্ঠানিকতা সেটিও কিন্তু প্রায় শেষ হয়ে যাবে এবং আগামীকাল সকাল 7:30 দিকে সেই ভোট গ্রহণ কিন্তু এখানে শুরু হবে এমন কিন্তু বলা যায়। তো সব মিলে বলা চলে যে এখন পর্যন্ত এই আসনের যে নিরাপত্তার বিষয়টি সেটি এখন পর্যন্ত ভালো রয়েছে এবং ভোটারদের মধ্যে একটা উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে। রোশন, নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সরঞ্জাম এরই মধ্যে সরবরাহের কাজ শুরু হয়েছে, সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জনগণের আস্থা অর্জনে ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের জন্য প্রস্তুত প্রশাসন। মঙ্গলবার নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন পুলিশের আইজিপি বাহারুল আলম। মব করে কোনো ভোট কেন্দ্র দখলের ঘটনা ঘটলে সেখানে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে এবারে নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। আরও জানাচ্ছেন রাজু আহমেদ। দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, চলছে সবশেষ প্রস্তুতি। নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক পর্দা নামার পর মঙ্গলবার সকাল থেকেই জোরদার করা হয় রাজধানীর নিরাপত্তা।
শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয় পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের। এদিকে নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। জানান, জনগণের আস্থা অর্জনের সর্বকালের সবথেকে নিরাপদ ইলেকশনের জন্য প্রস্তুত প্রশাসন। সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। মব সৃষ্টি করে ভোট কেন্দ্র দখলের ঘটনা ঘটলে ওই কেন্দ্রে নির্বাচন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বাহারুল আলম বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকেই কাজ করবে পুলিশ। জানান, দেশে প্রায় 24,000 ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করা হবে বডি ক্যামেরা ও ড্রোনেরও। এছাড়া 90% কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা। পুলিশ প্রধানের দাবি, নির্বাচনের যে কোনো সহিংসতা মোকাবিলায় সক্ষম আইন শৃঙ্খলা বাহিনী। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট ইট হ্যাপেন। যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। এদিকে ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এবারে নির্বাচনে কোনো সহিংসতার শঙ্কা দেখছেন না তিনি। কোনো ধরনের শঙ্কা নাই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে, কোনো ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর। ভোট নির্বিঘ্ন রাখতে রাজধানীতে চলছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল। নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই দাবি করে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে ভোট উৎসবে অংশগ্রহণের আহ্বান তাদের। একটি নির্বাচন পরিবেশ তৈরি করা, যেটি হবে নিরাপদ, নাগরিক বান্ধব এবং অংশগ্রহণমূলক, যাতে জনগণ নির্দ্বিধায়, নিঃসংকোচে, কোনো প্রভাবমুক্তভাবে তারা তাদের সাংবিধানিক নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে। এখন পর্যন্ত 27,995টি বৈধ অস্ত্র জমা পড়লেও উদ্ধার করা যায়নি প্রায় 2,500 অবৈধ অস্ত্র। যদিও নির্বাচনের সব অস্ত্রকে হুমকি হিসেবে দেখছে না পুলিশ। রাজু আহমেদ, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুত হয়েছে রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রগুলো। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন রাজু আহমেদ। রাজু, নির্বাচন ঘিরে বিভিন্ন ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন নজরে পড়েছে? রোশন, জানিয়ে রাখতে চাই যে এবারের নির্বাচনটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। যেহেতু জুলাই আন্দোলনের পর এটি প্রথম নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি নির্বাচন, একই সঙ্গে দেশ ও জাতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্তির কথা আগে থেকে বলা হয়েছিল এবং সকাল থেকে সেই তৎপরতা আমরা রাজধানীতে দেখেছি। জানিয়ে রাখতে চাই যে এবারের নির্বাচনে প্রায় 6 লক্ষ আনসার সদস্য মোতায়েন থাকবে বলে কিন্তু গতকালই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেই প্রেক্ষিতে আমরা বেশ কয়েকটি এলাকায় ঘুরেছি এবং রাজধানীর প্রত্যেকটা আনসার ক্যাম্প থেকে বিপুল সংখ্যক আনসার সদস্য তারা বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। নিজ নিজ কেন্দ্রের তালিকা নিয়ে তারা মূলত রওনা হয়েছেন। একই সঙ্গে পুলিশ ফাঁড়ি থেকে শুরু করে বিভিন্ন থানা থেকেও কিন্তু কেন্দ্রগুলো যেগুলো রয়েছে ঢাকার ভেতরে 20টি আসনের, সেই কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা যাচ্ছেন। সেই সঙ্গে আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসেছি যে কেন্দ্রগুলোতে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়গুলো তারা দেখছেন। একই সঙ্গে যদি বলতে চাই যে সড়কে আমরা বেশ কয়েকটি টহলও দেখতে পেয়েছি, অর্থাৎ যেহেতু রাত পোহালে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলার যে ধরনের প্রস্তুতি মূলত নেওয়া দরকার সেটি নেওয়া হয়েছে। জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত থেকেই ঢাকা জুড়ে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশ, আনসার, র্যাব এবং বিজিবি সদস্য, একই সঙ্গে সেনাবাহিনীর বিশেষ টহলও কিন্তু রয়েছে। সেই সঙ্গে যদি একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে আমরা এই মতিঝিল এলাকার অন্তত 10টি কেন্দ্র ঘুরে এসেছে। প্রত্যেকটিতেই ইতিমধ্যেই নিরাপত্তার যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করা হয়েছে। ভোট কেন্দ্রগুলো মূলত বুঝে নিতে শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হয়তোবা সময়ের সঙ্গে এই পরিস্থিতিটি আরও বাড়বে এবং আরও সময় যখন বাড়বে তখন এই ভোট কেন্দ্রে যে ব্যালট বাক্সসহ নির্বাচনের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো যখন পৌঁছাবে তখন নিরাপত্তাটি আরও জোরদার করা হবে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। রোশন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাজধানীর নিরাপত্তা সংক্রান্ত বিষয় সর্বশেষ।
এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে এবার রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে বিশৃঙ্খলা কঠোরভাবে প্রতিহত করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানিয়েছেন। যাচাই না করে কোনো তথ্য শেয়ার করা থেকে জনগণকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নিরাপত্তার জবাব দেবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এবার রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা দ্রুত ও কঠোরভাবে প্রতিহত করা যায়। একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যাচাই না করে কোনো তথ্য শেয়ার করবেন না। গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা ও সত্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সামনে রেখে লম্বা ছুটিতে আজও রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন মাহবুব হাসান রিপন এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছেন জাবেদ আব্দুল্লাহ। তবে শুরুতেই সড়কপথের খবর জানতে চাই। রিপন, ভোট উপলক্ষে টানা ছুটি, এই সময়টা মানুষ যারা ভোটার আছেন তারা ফিরছেন, সড়কপথে ভিড় কেমন দেখছেন ঘরমুখো মানুষের? সড়ক পথের ভিড়ের কথা যদি বলি তাহলে কিন্তু সকাল যত গড়িয়েছে সড়ক পথের ভিড় ততটাই বেড়েছে। আমরা গাবতলীতে ছিলাম, সেখানেও দেখেছি যে সেখানে মানুষের উপস্থিতি বেশ ভালো ছিল যত সকাল গড়িয়েছে। এখন আমরা রয়েছি মহাখালী বাস টার্মিনালে। এখানে আসার পর থেকেই দেখছি যে এই মহাখালী বাস টার্মিনালে কিন্তু মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে গাবতলী বাস টার্মিনালের চাইতে অনেক বেশি। এখানে মূলত ময়মনসিংহ, তারপর হচ্ছে সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা এই রুটে যারা রয়েছে, টাঙ্গাইল এই রুটে যারা রয়েছেন তারা কিন্তু মহাখালী বাস টার্মিনাল থেকে তারা যাত্রা করবেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই মহাখালী বাস টার্মিনালে মানুষের ভিড় ছিল এবং গতকাল যে অভিযোগটি ছিল যে অতিরিক্ত ভাড়া আদায় করা, আজকে কিন্তু আমরা টার্মিনালে এসে যাত্রীদের সাথে কথা বলেছি। আজকে মহাখালী বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। তারপর আপনি যেটি বলছিলেন যে ঘরমুখো মানুষের কথা বলছিলেন এবং নির্বাচন যেহেতু আগামীকালই ভোট, সেই ক্ষেত্রে মানুষের যে উদ্দীপনা, উৎসাহ সেটি কিন্তু অনেক বেশি। আমরা প্রথমবারের মতো যারা ভোট দিতে যাচ্ছেন আমরা তাদের সাথে কথা বলেছিলাম। 2013 সালে একজন ভোটার হয়েছেন, কিন্তু তিনি এরপরে ভোট দিতে পারেননি। তিনি খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে যাবেন এবং তিনি মনে করছেন প্রথমবারের মতো ভোট দেওয়ার যে আনন্দ, তাকে সেই আনন্দ তো কিন্তু পেয়ে বসেছিল। এরপর আমরা কথা বলেছিলাম 2020 সালে একজন ভোটার হয়েছে, তিনিও কিন্তু প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য যাচ্ছেন এবং তিনি মনে করছেন যে এই যে একটি লম্বা ছুটি এবং মানুষের যে এই লোকারণ্য, সেখানে তিনি মনে করছেন যে এটি একটি উৎসবের মতো। এটি ঈদের যে ঈদের ছুটিতে যে ধরনের মানুষজন ঘরে ফিরে, ঠিক সেই অনুভূতিটি তাকে কিন্তু পেয়ে বসেছে, এই কথাটি বলছিলেন। কাজেই আমরা যখন মহাখালী বাস টার্মিনালে এসে যখন আমরা কথা বলছিলাম যারা যাত্রী রয়েছেন, যাত্রী সাধারণ রয়েছেন, তাদের সাথে প্রত্যেকেই কিন্তু এই যে ভোট দেওয়ার যে আনন্দ, সেই আনন্দটির কথাই তিনি বলছিলেন। আমরা প্রবীণ কয়েকজনের সাথে কথা বলেছিলাম যারা বিভিন্ন সময়ে ভোট দেওয়ার অভিজ্ঞতা যাদের রয়েছে, তারা বলছেন যে এইরকম নিজের পকেটের টাকা খরচ করে ঢাকা ছেড়ে মানুষ তার গ্রামে যাচ্ছে, সেই রকম কিন্তু অভিজ্ঞতা তিনি কখনো দেখেননি। তিনি প্রথমবারের মতো সেই অভিজ্ঞতার সাক্ষী হলেন এবং তিনি মনে করছেন যে একটি উৎসবমুখর ভোট তিনি গ্রামে গিয়ে দিতে পারবেন। মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এবার আমরা রেলপথে ঘরমুখো মানুষের খবর জানতে চাই। জাবেদ, জানাবেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন কেমন ভিড় দেখছেন, কোন অঞ্চলের মানুষের বেশি ভিড় দেখা যাচ্ছে? রোশন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে সরকার ঘোষিত যে লম্বা ছুটি রয়েছে, সেই ছুটিতে নিজেদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, ভোটাধিকার প্রয়োগ করার জন্য এরই মধ্যে ঢাকা থেকে গ্রামে
বাড়ি ফিরে যাচ্ছেন অনেকে। আমরা সকালে যে ভিড় দেখেছি সেই ভিড় তুলনামূলকভাবে এখন কিছুটা বেশি সময় বাড়ার সাথে সাথে সেই ভিড় আরও বেড়েছে। আমরা সকালে দেখেছি যে রংপুর, সেই সাথে চট্টগ্রাম, জামালপুর, সিলেটের বেশ কিছু ট্রেন সময় মতো ছেড়ে গেলেও এখন 9টার পরবর্তী যে সময়, সেই সময়টায় রংপুর এক্সপ্রেস এবং কর্ণফুলী যে কমিউটার ট্রেন রয়েছে সেটি 1 ঘন্টা বিলম্বে রয়েছে। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্ম জুড়ে একেবারে মানুষের ভিড় লেগে আছে, কারণ 2টি ট্রেনের বিলম্ব রয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে জামালপুর যে এক্সপ্রেস সেটি ঠিক সময় মতো প্ল্যাটফর্মে থাকলেও একতা যে এক্সপ্রেস রয়েছে যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে সেটিও বিলম্বে রয়েছে, যে কারণে যাত্রীর চাপ এবং যাত্রীর ভিড় বাড়ছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন 40টিরও অধিক আন্তনগর ট্রেন আজ ঢাকা ছেড়ে যাবে এবং 26টি লোকাল মেল কমিউটার ট্রেন যাত্রী নিয়ে আজকে ঢাকা ছেড়ে তাদের নিজ নিজ গন্তব্যে রওনা হবে। মোটামুটিভাবে রেলওয়ে স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত রেলওয়ে স্টেশনে 2 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, কাউকেই ছাদে উঠতে দেওয়া হচ্ছে না এবং ছাদে আহরণের ক্ষেত্রে নিরুৎসাহী করা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ থেকে। আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি যে কোন অঞ্চলের মানুষ বেশি ভিড় করছে। মোটামুটিভাবে বলা যায় যে দেশের সব জেলার মানুষই ট্রেনে যাতায়াত করেন এবং তারা মূলত তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ট্রেনে আহরণ করছে। যেহেতু ট্রেন যাত্রা একটি স্বাচ্ছন্দ্যের যাত্রা, সেই যাত্রায় তারা মূলত সঙ্গী হওয়ার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছেন এবং সকাল থেকেই নানা জেলায় রওনা করছে। তো এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, যাত্রীরা কিছু অভিযোগ তো থাকেই, এই যেহেতু লম্বা একটি ছুটি রয়েছে, ঢাকার যারা বসবাস করেন তাদের বিশাল সংখ্যায় মানুষ এরই মধ্যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য যেহেতু গ্রামে ছুটে যাচ্ছেন, সেহেতু মিশ্র প্রতিক্রিয়া তো থাকেই, অভিযোগও থাকে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে সকল অভিযোগ এবং অনুযোগকে তারা প্রাধান্য দিয়ে সর্বোচ্চ যে রেল সেবা, সেই রেল সেবা নিশ্চিতে তারা একযোগে কাজ করছে। এরই মধ্যে রাজশাহী যে এক্সপ্রেস রয়েছে, সেই রাজশাহী এক্সপ্রেসের যে শিডিউল ডে অফ থাকে সেই শিডিউল ডে অফ বাতিল করা হয়েছে এবং অন্যান্য যে তাদের লোকবল রয়েছে, অর্থাৎ এই যে বিশাল সংখ্যায় যে যাত্রী রয়েছে সেই যাত্রীদের গমনাগমন নিশ্চিত করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তাদের লোকবল এরই মধ্যে বৃদ্ধি করা হয়েছে। তো রওশন, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যে যাত্রীদের যে চলাচল, সেই ভোট কেন্দ্রিক যে যাত্রীদের চলাচল, সেই চলাচলের সবশেষ তথ্য। রওশন। ঘরমুখো মানুষের খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত ছিলেন জাবেদ আব্দুল্লাহ এবং এর আগে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন মাহবুব হাসান রিপন। নোয়াখালী 6 আসনে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট প্রার্থী এবং এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সমর্থকদের বাড়িঘরে হামলা এবং লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার আনুমানিক রাত 10টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হান্নান মাসুদ অভিযোগ করেন, হামলাকারীরা একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়ে ভয়ভীতি দেখায়। এই ঘটনায় তার কয়েকজন নেতাকর্মী আহত হয় বলে দাবি করেছেন তিনি। বলেন, বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতিয়ার বুড়িরচর, সোনাদিয়া এনসিপি নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং বিভিন্ন স্থানে গুলি চালায়। এ বিষয়ে প্রশাসন কোনো সহযোগিতা করছে না বলেও অভিযোগ তার। যদিও এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে হামলার বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সব জায়গায় নৌবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। হাতিয়া উপজেলার আজকে বুড়িচর ইউনিয়ন, সোনাদিয়া ইউনিয়ন, সরেশ্বর ইউনিয়নের আমাদের নেতা কর্মীরাদের বাড়িতে বিএনপি এবং আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা দানের শীষে স্লোগান দিয়ে হামলা চালাচ্ছে, লুটপাট করতেছে এবং বিভিন্ন জায়গায় গোলাগুলি করতেছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি। প্রশাসন যাচ্ছে কিন্তু প্রশাসন কাউকে অ্যারেস্ট করছে না। এদেরকে এইভাবে পুরো হামলা চালিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে। নির্বাচনের আগে সম্পদ বিবরণী প্রকাশ করলেন উপদেষ্টারা। প্রকাশিত এই বিবরণীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান সম্পদের পরিমাণ 15,62,44,000 টাকা, যা গেল বছরের তুলনায় 1,61,00,000 টাকা বেশি। পদত্যাগ করা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পদের পরিমাণ 15 লাখ আর মাহফুজ আহমেদের 12,76,000 টাকা। বাকিটা জানাচ্ছেন আসিফ ইকবাল। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। 2024 সালের 25 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত সময়ের মধ্যে সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশের প্রতিশ্রুতি দেন। আমাদের সকল উপদেষ্টা
দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। এরই পরিপ্রেক্ষিতে এবার প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা তাদের স্বামী স্ত্রী এবং উপদেষ্টাদের সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো। বিবরণীতে দেখা যায় 1 বছরে গত 30 জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মোট সম্পদ ছিল 15,44,44,065 টাকার। 1 বছর আগে তা ছিল 14,1,39,673 টাকা। অর্থাৎ 1 বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে 1,61,04,392 টাকা। এদিকে 1 বছরে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের সম্পদ কমেছে। বর্তমানে তার সম্পদের পরিমাণ 1,12,00,000 টাকা। আগের অর্থ বছরে যা ছিল 2,25,00,000। আইন উপদেষ্টা আসিফ নজরুলের সম্পদের পরিমাণ 1 বছরে 12 লাখ বেড়ে দাঁড়িয়েছে 1,60,00,000 টাকায়। শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের 1 বছরে 1,54,00,000 টাকা বেড়ে দাঁড়িয়েছে 2,52,00,000 টাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের 91,65,00,000, অর্থ উপদেষ্টার সম্পদ 7,16,00,000 টাকা। পদত্যাগ করা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পদের পরিমাণ 15 লাখ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। আপনার রায়ে এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টায় যুক্ত হচ্ছেন উজ্জ্বল হাফিজ।